সাধারণ এক রাজকুমারী এক যুদ্ধে একসাথে তার পুরো পরিবারের করুণ মৃত্যু এবং তার জন্য তার সবচেয়ে প্রিয় মেট আমানের রূপ নিয়ে ইমর্টাল রিলেমে যায় একটি স্পিরিচুয়াল প্রদীপের খোঁজে। এই প্রদীপের মাধ্যমে সে দুনিয়া থেকে সকল ডিমনদেরকে জুইয়ানের সাথে। জুইয়ান হলো একজন ইমর্টাল। সে 1000 বছর ধরে রাজকুমারীর জন্য অপেক্ষা করছিল, আর সেখানে তাদের দেখা হওয়ার পর তারা পারে সে যে প্রদীপের খোঁজে ইমর্টাল রিলিমে এসেছে সেই প্রদীপ হলো জুইয়ান। এখন সে যদি প্রতিশোধ নেওয়ার জন্য সেই প্রদীপটিকে জ্বালায় তাহলে জুইয়ান তো মরবে, সাথে সেও হয়তো মারা যাবে। তাহলে রাজকুমারী এখন কি করবে? সে কি তার প্রতিশোধ নিবে নাকি তার ভালোবাসাকে বাঁচাবে? সে কি তার ভালোবাসাকে স্যাক্রিফাইস করে তার উদ্দেশ্য পূরণ করবে? দেবতা আর মানুষের 1000 বছরের এই প্রেম কি পূর্ণতা পাবে? কি হবে এই গল্পের শেষ পরিণতি? জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে। এটি একটি ফ্যান্টাসি চাইনিজ ড্রামা। তো চলো আর দেরি না করে গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুজন ব্যক্তিকে দেখি একটা পেন্টিং দেখছি, আর তারা এই পেন্টিংটা নিয়ে আলোচনা করছে। এখানে এই প্রথম ব্যক্তিটি বলে, জুইয়ান, তুমি আবারও কেন আমাকে তোমার পেন্টিং এ নিয়ে এসেছো? এটা তোমার পেন্টিং না, তাই না? তখন জুইয়ান বলে, হ্যাঁ, এটা আমাকে মাস্টার দিয়েছে, কিন্তু এটা আমি 1000 বছর ধরে দেখেও এটার মিনিং আমি বুঝতে পারছি না। ওই পেন্টিংটাতে তখন যুদ্ধ হচ্ছিল, যেটা দেখে প্রথম লোকটা বলে, এইসব যুদ্ধ তো মানুষের জগতে প্রত্যেক দিনই হয়, এখানে দেখার কি আছে? তখন জুইয়াং বলে, আমি তাকে মানুষের জগতে দেখেছি। লোকটি বলে তাকে, জুইয়ান বলে এই পেন্টিং এর মেয়েটিকে। তখন ওই পেন্টিং এর ভেতরে মেয়েটাকে ডিমনরা আক্রমণ করতেই যাবে, তখনই সিন শিফট হয় আর আমাদেরকে নতুন একটা রাজ্য দেখানো হয়। আমরা দেখি সেই রাজ্যের রাজকন্যা ক্লাসে বসে বসে ঘুমাচ্ছে আর তার মেট পাহারা দিচ্ছে। একটু পরেই তার মাস্টার এসে তাকে ঘুমাতে দেখে ফেলে আর তাকে জাগিয়ে দেয়। মাস্টার বলে, রাজকুমারী, আপনি যদি সত্যি অমরত্ব লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই শিক্ষার প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে। আপনি এখানে এসেছেন 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আপনি কিছুই শিখতে পারেননি। রাজকুমারী বলে, কিন্তু মাস্টার, আমি যদি এত সহজে এগুলো শিখে ফেলতে পারতাম তাহলে পিতা আমাকে আপনার কাছে কেন ভর্তি করলো বলুন? এটা শুনে মাস্টার রেগে গিয়ে বলে, বাজে বলা বন্ধ করুন। এরপর মাস্টার ক্লাসের মধ্যে ঘুমানোর অপরাধে রাজকন্যাকে 10টি ক্রেন বানাতে বলে। রাজকন্যা বলে, আচ্ছা, গড কি আমাদের মতো পড়ালেখা করে না তো, তাহলে আমাদেরকে কেন পড়ালেখা করতে হবে? আপনি শুধু আমাকে সেটাই শেখান যেটা আমি এখানে শিখতে এসেছি। তখন মাস্টার বলে, ঠিক আছে, কি শিখেছো তুমি দেখি। তখন রাজকন্যা একটি ক্রেন বানানোর সিদ্ধান্ত নেয় আর বলে, এতে এমন কি ব্যাপার আছে? সে এটা বলে একটা ক্রেন বানানোর চেষ্টা করে, কিন্তু সেটা একটা মেন্ডাকে পরিণত হয়। এটা দেখে তো তার মেড হেসে ফেলে, আর রাজকন্যা তার এই না পারার দায়ভারটা মাস্টারের উপরেই ফেলে দেয়। বলে, দেখেছেন, আপনি মোটেও ভালো মাস্টার নন। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর বাইরে যখন রাজকুমারী একা একা হাঁটছে, ছবিটার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ছবিটা ছিল জীবন্ত। তো রাজকুমারী তো এত সুন্দর সিনারি দেখে খুব খুশি হয়ে যায়। সে উচ্ছ্বসিত কণ্ঠে তার ভাইয়াকে জিজ্ঞেস করে, ভাইয়া, আপনি এই ছবি কোথায় পেলেন? তখন তার ভাই বলে, আমি কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে গং জিঙিয়ে এসেছিল। আমি শুনেছিলাম সে অনেক সুদর্শন, তাই ভাবলাম তাকে একটু দেখতে যাই। তো সেখানে গিয়ে দেখি তাকে অনেক মেয়েরাই ঘিরে রেখেছে, সব মেয়েরাই তার জন্য একদম পাগল। শুনেছি কোনো মেয়ে যদি তাকে একবারও দেখে ফেলে তাহলে সেই মেয়ে তার জন্য পাগল হয়ে যায়। আমি সেখান থেকে এই পেন্টিংটা তোমার জন্য নিয়ে এসেছি। তখন তারা গং জিজিকে নিয়ে কথা বলতে শুরু করে। রাজকন্যার ভাই এক পর্যায়ে বলে, সে নিজে একটা গানও লিখেছে, কিন্তু সেটা অর্ধেক রেখেছে। রাজকুমারী অবাক হয়ে বলে, অর্ধেক? কিন্তু কেন? রাজকুমার তখন বলে, কারণ সে বিশ্বাস করে নাচনি হলে মেয়েগুলো তার সঙ্গীতের যোগ্য না, তাই সে সেটাকে অর্ধেকে ছেড়ে দিয়েছে। রাজকন্যা এটা শুনে বলে, তার এই অহংকার ভেঙে দিতে হবে। ভাইয়া, তাকে গিয়ে বলো যেন গানটা পুরা করে, কারণ কেউ না কেউ তো তার এই গানে নাচবেই। রাজকুমার অবাক হয়ে বলে, তুমি নাচবে? রাজকন্যা হ্যাঁ বলে। রাজকুমার বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য পুরো গানটাই নিয়ে আসবো, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা প্রমিস করতে হবে। এরপর দেখা যায় তারা দুজন তাদের বাসায় আসছে। রাজকুমার রাজকন্যাকে বলছে, বোন, তোমার মনে আছে তো, চাচির সাথে দেখা হলে তুমি কিন্তু ভালো ব্যবহার করবে, এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। আসলে আজকে ওদের মায়ের 40তম জন্মদিন, তাই সেখানে তার চাচি আর তার চাচাতো বোন এসেছে। কিন্তু তার চাচাতো বোন রাজকুমারীর সাথে অনেক হিংসা করে। রাজকুমারীও তাকে পছন্দ করে না, কারণ রাজকুমারী যাকে পছন্দ করে তার চাচাতো বোনও তাকেই পছন্দ করে। আসলে এরা ভিতরে ভিতরে তার চাচি এবং চাচাতো বোনকে তো পছন্দ করে না,
কিন্তু উপরে উপরে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করে। আবার তার চাচিও এদেরকে অনেক হিংসা করে, কিন্তু সেও উপরে উপরে এদের জন্য অনেক দরদ দেখায়। তো দেখা যায় রাজকুমার তার চাচির কাছে গিয়ে বলে, চাচি আমরা চলে এসেছি, এর জন্যই অপেক্ষা করছিলাম। এরপর তাদের মধ্যে মুখে মধ্যে অন্তরে 20 টাইপের কথাবার্তা চলতে থাকে। এরপর রাজকুমারী বলে, চাচি আমি শুনলাম আপনি নাকি আমার বোনের জন্য নতুন একটা টিচার রেখেছেন। বোন, তুমি কি আমাকে নতুন কিছু শেখাতে পারো? তখন তার চাচাতো বোন বলে, মাস্টার বলেছে প্রকৃত জ্ঞানী হতে চাইলে অহংকার আর গর্ব ত্যাগ করতে হবে, তাই আমি আমার শিক্ষা পুরা না হওয়া পর্যন্ত আমার মাস্টারের নাম বলতে পারবো না। তখন রাজকুমারী বলে, হ্যাঁ তা ঠিক, কিন্তু বোন অমরত্বের শিক্ষা লাভ করা কোনো মুখের কথা না। বোন, তুমি যদি ভালোভাবে কোনো কিছু শিখতে না পারো তাহলে এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার হয়ে যাবে। তখন তার চাচাতো বোন বলে, তুমি দেখো আমি একদিন সব শিক্ষায় একদম পারদর্শী হয়ে যাব। এরপর যখন তারা দুইজন বারান্দা দিয়ে হাঁটছিল তখন রাজকুমারী হঠাৎ করে বলে, এই নাও রুমাল, এটা দিয়ে তুমি তোমার ঘাম মুছবে। তখন তার চাচাতো বোন রুমালটা নিতে চাইলে রাজকুমারী সেই রুমালটা দেয় না, বলে তুমি আমার সবকিছুতেই অধিকার ফলাতে চাও, কিন্তু কেন? মনে রেখো এটা কিন্তু আমার রাজ্য। তো এতে তাদের দুজনের মধ্যে রুমালটা নিয়ে টানাটানি শুরু হয়, আর তখনই সেখানে এন্ট্রি হয় তাদের দুজনেরই ক্রাশ জু সিচেনের। তো জু সিচেন, আমার মনে হয় তোমার আমার বোনকে নিয়ে অনেক চিন্তা, সেখানে আসতে না আসতে তুমি তার সাথে দেখা করতে চলে এসেছো। তখন জু সিচেন বলে, রাজকুমারী আমার বাবা অনেক অসুস্থ, তাই আমার বাবা আমাকে পাঠিয়েছে তাদের সাথে দেখা করার জন্য। এটা শুনে রাজকুমারী খুশি হয়ে যায়। এই জু সিচেন হলো এই রাজ্যের প্রধান সেনাপতির ছেলে। এরপর এই রাজ্যের প্রধান সেনাপতিকে দেখানো হয়, সে তো মোটেই অসুস্থ না, বরং সে এখানে ডিমনদের পূজা করছে। তার মানে সে রাজাকে মিথ্যা কথা বলছে, এন সারা পৃথিবী পাগল। রাজকুমারী তখন সেটা নিতে চাইলে রাজকুমার সেটা দেয় না। তখন রাজকুমারী তার ভাইয়ের অনেক প্রশংসা করতে থাকে সেই সঙ্গীতটা নেওয়ার জন্য। তখন তার ভাই বলে, তুমি এটা নিতে পারো, তুমি এই গানে নাচতেও পারো, কিন্তু যদি তুমি এই গানে নাচতে না পারো তাহলে কিন্তু গং জি জি চিৎকার করে সারা পৃথিবীকে জানাবে যে রাজকুমারী নাচতে পারে না। এরপর রাজকুমারী সেই গানটা খুলে দেখে, কিন্তু সে মাঝখানে কিছুটা অংশ বুঝতে পারে না, তাই সে সেটাকে নিয়ে জু সিচেনের কাছে যায়, কারণ জু সিচেনও খুব ভালো সঙ্গীত শিল্পী। জু সিচেন আর রাজকুমারীর মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো তারা দুজন মিলে এখানে গানের মাঝখানে কয়েকটা লাইন পরিবর্তন করে, তখন তাদের মধ্যে খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়। গান পরিবর্তন করা শেষ হলে রাজকুমারী জু সিচেনকে মাথার একটা কাঁটা গিফট করে। সে নিজের হাতে জু সিচেনকে কাটা চলে যাওয়ার পর সেখানে জু সিচেনের বাবা আসে। জু সিচেনকে এসে জিজ্ঞাসা করে, তোমার সাথে দেখা করতে কে এসেছিল? জু সিচেন বলে, রাজকুমারী। তখন সে বলে, তুই কি জানো আমার সাথে চুপি চুপি দেখা করতে কারা এসেছিল? জু সিচেন বলে, হ্যাঁ, রাজা আর মহারানী। তখন তার বাবা জিজ্ঞাসা করে, তুমি কি জানো তারা কেন এসেছিল? তখন জু সিচেন বলে, হ্যাঁ, আপনাকে আবারও ফিরিয়ে নিতে। তখন তার বাবা খুশি হয়ে বলে, বাহ, তুমি তো সবই জানো। তো জু সিচেন এখানে তার বাবাকে রিকোয়েস্ট করে যাতে তার বাবা আবারও রাজার সাথে কাজ করে। এরপর দেখা যায় রাজকুমারী ইয়ান ইয়ান খুব খুশি মনে তার বাসায় চলে আসে। তখন তার মেইড আমান বলে, তোমায় এত খুশি কেন? মাস্টার জাও কি তোমাকে কোনো খুশির খবর দিয়েছে? মেইড এখানে জু সিচেনকে মাস্টার জাও বলছে। তখন রাজকুমারী বলে, আজকে আমি অনেক খুশি, এদিকে আসো, আমি তোমাকে সবকিছু বলছি। এরপর তারা দুজন জু সিচেনকে নিয়ে গল্প করে। রাজকুমারী তখন বলে, গন জি জি, আমি শুধু নাচবই না, আমি এটাও প্রমাণ করে দেব যে জু সিচেন তোমার চেয়েও বেশি প্রতিভাবান। এরপর রাতের বেলা যখন রাজকুমারী ঘুমাচ্ছিল তখন সেখানে গন জিজি আসে। সে এসে রাজকুমারীর হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। চিরকুটে লেখা ছিল, তুমি অনেক সুন্দরী একজন মেয়ে, কিন্তু তুমি সবসময় ছেলেদের পোশাক পরে থাকো। আজ রাতেই জলসা আছে, দেখো আবার ভুলে যেও না। তো রাজকুমারী তো তখনই ঘুম ভেঙে যায়, আর তার হাতে চিরকুট দেখে সে বুঝতে পারে যে এখানে গনজিজি এসেছিল। তো সে চিৎকার করে বলে, গনজিজি তুমি দেখো এই প্রতিযোগিতা আমিই জিতবো। এরপর সিন চেঞ্জ হয়ে জলসার জায়গায় নিয়ে যায়, যেখানে জলসার আয়োজন করা হয়েছিল। তার মেয়ে রাজকুমারীকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, আর জলসাতে নাচ গান অলরেডি শুরু হয়ে গিয়েছিল। কয়েকজন মেয়ে সেখানে নাচ করছিল। তো একদিকে এই রাজ্যে জলসার আয়োজন করা হয়েছে, আনন্দ অনুষ্ঠান এবং নাচ গান করা হচ্ছিল, আর অন্যদিকে সেনাপতি আর ডিমনরা মিলে পরিকল্পনা করছিল এই রাজ্য আক্রমণ করার। দেখা যায় এই জলসাতে আমরা গল্পের প্রথমে যে দুজন ব্যক্তিকে দেখেছিলাম তারাও এসেছে। তারা দুজন এখানে লুকিয়ে লুকিয়ে রাজ্যের কর্মকর্তা সেজে এসেছে। আসলে গন জিজি আর জুইয়ান কিন্তু একই ব্যক্তি। সে যেহেতু ইমর্টাল, তাই সে যখন মানুষের পৃথিবীতে আসে তখন সে মাস্ক পরে থাকে। তো সে এখানে এসেছে রাজকুমারীর নাচ দেখতে। এরপর রাজকুমারী সেখানে এসে নাচতে শুরু করে, আর রাজকুমারীর নাচ দেখে তো সবাই বিমোহিত হয়ে যায়।
তার এই নাচের মাধ্যমে সে সেখানে বিভিন্ন ধরনের ঋতুকে ফুটিয়ে তোলে। সে সেখানে কখনো বৃষ্টি ঝরায়, তো কখনো বরফ, আবার কখনো সুন্দর পাতা। তার এই নাচের সিনটা কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল। তো যাই হোক, একদিকে সে এখানে নাচ করছিল, অন্যদিকে প্রধান সেনাপতি আর ডিমনরা মিলে সৈন্য নিয়ে এদিকে আসছিল। তো পরের দিন রাজকুমারী ঘুম থেকে উঠে দেখে গনজিজি তার জন্য একটা পেন্টিং রেখে গেছে। সে সেই পেন্টিংটা মেলতেই সেখানে তার রুমের মধ্যে ফুলের পাপড়ি উঠতে থাকে। এটা দেখে তো তার মেয়েট অনেক খুশি হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তুমি কি দেখছো, তুমি কি দেখছো এখানে কি হচ্ছে, এগুলো কি? তখন রাজকুমারী বলে, আমি দেখতে পাচ্ছি, তুমি এখন চিৎকার করা বন্ধ করো। এরপর রাজকুমারী বলে যে সে একাই বাইরে যাবে, সেই পেন্টিংটা জু শিজেনকে দেখাতে চায়। এদিকে সেনাপতি তার ছেলেকে চালাকি করে রাজ্যের বাইরে পাঠিয়ে দিচ্ছে, কারণ সে জানতো যে আজকেই এই রাজ্যে ডিমনরা আক্রমণ করবে। তো জু শিজেন তো বুঝতে পারে না, সে তার বাবার কথাতে রাজি হয়ে রাজ্যের বাইরের দিকে রওনা হয়। এদিকে রাজকুমারী ছেলেদের পোশাক পরে লুকিয়ে লুকিয়ে তাদের বাসায় এসেছিল। সে টিনের চালের উপর লুকিয়েছিল। রাজকুমারী দেখতে পায় যে প্রধান সেনাপতির বাসা থেকে অনেক সৈন্য বের হচ্ছে। সে ভয় পেয়ে যায় আর তার হাত থেকে ওই পেন্টিংটা পড়ে যায়, আর এটা প্রধান সেনাপতি দেখে ফেলে আর সাথে সাথে সৈন্যদেরকে আদেশ করে রাজকুমারীকে মেরে ফেলার জন্য। তখন সৈন্যরা রাজকুমারীর পিছু করে। দেখা যায় রাজকুমারী পালানোর চেষ্টা করছিল, আর বাজারের মধ্য দিয়ে সৈন্যরা সব মানুষদেরকে মারতে মারতে যাচ্ছিল। সেখানে জুইয়ানও ছিল। সে টিনের চালের উপর বসে বসে এই সব কিছু দেখছিল। দেখা যায় রাজকুমারী পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার পিছনে সব সৈন্যরা আসছিল। জুইয়ান এটা দেখছিল। সে তো চিন্তায় পড়ে যায় যে সে কি করবে এখন। সে তো এভাবে রাজকুমারীকে মরতে দেখতে পারে না। তো সৈন্যরা রাজকুমারীর উপর আক্রমণ করতেই যাবে, তখনই জুইয়ান তাদেরকে বাধা দেয় এবং এক নিমিষেই সব সৈন্যদেরকে গায়েব করে ফেলে। এইভাবে রাজকুমারী বেঁচে যায়, আর সাথে সাথে সে তার বাবা মার খোঁজ নিতে তার প্রাসাদের দিকে ছুটে যায়। এদিকে জু শিজেনও জেনে যায় যে তার রাজ্যে কি হচ্ছে, তাই সে সৈন্যদেরকে বলে তাকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু সৈন্যরা তাতে রাজি হয় না। তখন সে তার নিজের গলায় ছুরি ধরে বলে যে এখনই যদি তাকে রাজ্যে না ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সে নিজেকে নিজে মেরে ফেলবে। সৈন্যরা তখন বাধ্য হয় তার কথা শুনতে। এদিকে সব ডিমনদেরকে প্রতিহত করছিল জুইয়ান, আর তাকে দেখে ফেলে ডিমন রাজকুমার। সে তো ভীষণ রেগে যায় আর বলে, এত বড় সাহস, আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে একজন ইমর্টাল। এটা বলে সে জুইয়ানের দিকে একটা তীর নিক্ষেপ করে, কিন্তু জুইয়ান খুব সহজে সেটা প্রতিহত করে ফেলে। এদিকে রাজকুমারী তার প্রাসাদের ভিতরে এসে দেখে যে সেখানে সারি সারি লাশ পড়ে আছে। সব মেয়েদেরকে সেখানে মেরে ফেলা হয়েছে। তখন রাজকুমারী দেখে যে তার মেয়েড আমান এখনো জীবিত আছে। সে আমানের সাথে কথা বলছিল, তখনই ডিমনরা তার উপর আক্রমণ করে, আর তাকে বাঁচাতে গিয়ে তার মেয়েড আমান গুরুতরভাবে আহত হয়ে যায়। তখনই সেখানে সিচেন চলে আসে। সে ডিমনদেরকে আক্রমণ করতে নিষেধ করে এবং রাজকুমারীকে বলে যে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বাঁচাবো। সৈন্যরা বলে, আপনি কি করছেন? আপনার বাবা বলেছে তাদের সবাইকে মেরে ফেলতে। তখন রাজকুমারী জেনে যায় যে এই সবকিছুর সাথে সিচেনের বাবা মানে প্রধান সেনাপতি জড়িত। সে তখন রেগে গিয়ে সিচেনের চোখে তলোয়ার দিয়ে আঘাত করে। এতে সৈন্যরা তার উপর আক্রমণ করতে নিলে সিচেন তাদেরকে বাধা দেয়, আর তখনই রাজকুমারীর মাস্টার আসে একটা ক্রেন নিয়ে, আর সে রাজকুমারী আর তার মেয়েড আমানকে নিয়ে উড়ে চলে যায়। আর ডিমন সেনাপ্রধান তাদেরকে উড়ে চলে যেতে দেখে নেয়, আর সে তখন তাদের পিছনে ডিমনদের সৈন্যকে লাগিয়ে দেয়। দেখা যায় তারা একটা জঙ্গলের ভিতরে এসে আশ্রয় নেয়, কিন্তু সেখানে ডিমন সৈন্যরা এসে হাজির হয় এবং তাদেরকে ঘিরে ধরে। মাস্টার তাদের দুজনকে পালিয়ে যেতে বললে, কিন্তু রাজকুমারী আমানকে নিয়ে পালানোর আগেই তাদেরকে ডিমন সৈন্যরা ঘিরে ধরে এবং শেষ পর্যন্ত আমানকে একেবারেই মেরেই ফেলে। আমানের মৃত্যুতে তো রাজকুমারী একেবারেই ভেঙে পড়ে। সে আমানকে মাটি চাপা দিতে দিতে বলে, আমার তো কেউ রইল না, আমার মা বাবা ভাই কেউ নেই, আমার রাজ্য নেই, আমি তো একা হয়ে গেলাম, আমার আর বেঁচে থেকে কি হবে? রাজকুমারীকে এভাবে ভেঙে পড়তে দেখে তার মাস্টার বলে, রাজকুমারী, আপনাকে এভাবে ভেঙে পড়লে তো চলবে না, আপনার পরিবারের এমন করুণ মৃত্যুর বদলা তো আপনাকে নিতেই হবে। তখন রাজকুমারী জিজ্ঞেস করে যে সে কিভাবে বদলা নিবে। তখন মাস্টার বলে, একটি স্পিরিচুয়াল প্রদীপ আছে যেটাকে জ্বালানোর মাধ্যমে পৃথিবী থেকে সকল ডিমনদেরকে ধ্বংস করে দেওয়া যেতে পারে, আর সেই প্রদীপটা রাখা আছে দেবতাদের পর্বতে। আপনি যদি সেই প্রদীপটা খুঁজে পেয়ে সেটা জ্বালাতে পারেন তাহলে সকল ডিমনরা ধ্বংস হয়ে যাবে। রাজকুমারী তখন সিদ্ধান্ত নেয় যে সে সেই প্রদীপের খোঁজে যাবে এবং তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেবে, আর তার রাজ্যের যে সকল মানুষরা কৃতদাস হয়েছে তাদের সবাইকে বাঁচাবে। মাস্টার তখন বলে, তাহলে আপনি আর রাজকুমারীর পরিচয় থাকতে পারবেন না,
আপনাকে ছদ্মবেশ ধারণ করে আপনার আসল পরিচয় গোপন করতে হবে। এরপর আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা স্নো মাউন্টেন দেখতে পাই। আর একটি মেয়ে সেই স্নো মাউন্টেনের দেওয়াল পরিষ্কার করছিল। মেয়েটি দেয়াল পরিষ্কার করতে করতে ওই দেয়ালে একটা নকশায় হাত দিয়ে দিবে, তখনই সেখানে তাদের লিডার যাও চলে আসে। যাও সেই মেয়েটিকে সেই দেয়ালে হাত দিতে বারণ করে। তো তারা কথা বলছিল, তখনই তারা দেখতে পায় যে আকাশে ইমোর্টালদের ক্রেন যাচ্ছে। তো তারা তো ইমোর্টালদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারা সবাই অনেক এক্সাইটেড হয়ে ইমোর্টালদেরকে দেখছিল। তখন সেখানে আমরা আমানকে দেখতে পাই। তোমরা হয়তো ভাবছো যে আমান তো মারা গিয়েছে, তাহলে আমান এখানে কি করে আসলো? তো এই রহস্য তোমরা একটু পরেই জানতে পারবে। তো আমান এখানে খড়ি সংগ্রহ করছিল, আর তখনই সেই মেয়েটা আমানকে এসে শিয়ান বলে ডাক দেয়। সে আমানকে শিয়ানকো মাউন্টে যাওয়ার কথা বলছিল। শিয়ানকো মাউন্ট হলো সেই মাউন্ট যেখানে ইমোর্টালরা বাস করত। সেখানে যদি তারা মেট হয়ে যেতে পারে তাহলে তারা ইমোর্টালদেরকে দেখতে পারবে। এরপর আমরা দেখি যাও আমানকে ডেকে পাঠায়, আর সে তার ছেলের জন্য আমানকে বিয়ের প্রস্তাব দেয়। আর তার ছেলেটা ছিল পাগল টাইপের। তো আমান এখানে কিছুক্ষণ ভাবার পর তার ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে আমান সেই মাউন্টেনে যেতে চাইছিল। কিছুদিনের মধ্যে যাও যেহেতু সেই মাউন্টেনে যাবে, তাহলে সে নিশ্চয়ই তার ছেলেকে নিয়ে যাবে। আর আমান যদি তার ছেলেকে বিয়ে করে তাহলে যাও নিশ্চয়ই আমানকেও সেই পর্বতে নিয়ে যাবে। এটা চিন্তা করে সে যাওয়ের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যাও তার ছেলে এবং আমানকে নিয়ে এবং তার সকল মেয়েদেরকে নিয়ে সেই পর্বতের দিকে রওনা হয়। তারা সবাই হেঁটে হেঁটে সেই পর্বতের উপর উঠছিল এবং ফাইনালি তারা অনেক সুন্দর একটা জায়গায় এসে পৌঁছায়। সবাই সেই জায়গা দেখে তো একদম হা হয়ে গিয়েছিল। সেখানে তারা একটা ম্যাজিক্যাল গেট দেখতে পায়, যেটার ভিতর দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করতে হবে। একে একে সব মেয়েরাই ওটার ভিতর দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। বাকি থেকে যায় আমান। সে কি করে, তার এক পা এবং এক হাত ভিতরে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে, মানে সে মজা করতে থাকে। তখন যাও তার হাত ধরে টেনে নিয়ে আসে রাজপ্রাসাদের ভিতরে। সেখানে আমরা এই মাউন্টেনের হেড চিনচিনকে দেখতে পাই। সেখানে এসে সকল সার্ভেন্টদেরকে তাদের কাজ সম্পর্কে বলে দেয় এবং যাওয়ার সময় এই জায়গাটা পরিষ্কার করে দিতে বলে। এরপর সে সব সার্ভেন্টদেরকে নিয়ে বাইরে চলে যায়। তো চিনচিন যখন সব সার্ভেন্টদেরকে নিয়ে বাইরে চলে আসে, তখন দেখা যায় জুইয়ন বসে বসে বাঁশি বাজাচ্ছে। আর তার বাঁশির শব্দ শুনেতে সব সার্ভেন্টরাই পাগল হয়ে যায় এবং বলে যে দেখো দেখো, দেবতা বাঁশি বাজাচ্ছে, কি সুন্দর তার চেহারা। মানে সবাই তার রূপে একদম ফিদা হয়ে যায়। তো চিনচিন এখানে জুইয়নের কাছে ক্ষমা চায়, কারণ তাদের জন্য জুইয়নের ডিস্টার্ব হলো। জুইয়ন তখন আমান আর তার ফ্রেন্ডের দিকে নজর দেয়। এদিকে আমানের ফ্রেন্ড জুইয়নের প্রতি এতই ফিদা হয়ে গিয়েছে যে তার চুড়িটা পড়ে যায়। আর তখন সাথে সাথে জুইয়ন সেখানে চলে আসে আর চুড়িটা তুলে আমানকে দেখিয়ে দেখিয়ে আমানের ফ্রেন্ডকে পরিয়ে দেয় আর হাতে কিস করে বলে খুব সুন্দর। আর আমানের দিকে তাকিয়ে আমানের ফ্রেন্ডকে বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? এইটা শুনে তো আমানের ফ্রেন্ড একদম বেহুশি হয়ে যায়। এরপর সার্ভেন্টরা সেখান থেকে চলে গেলে আমরা দেখি জুইয়ন তার ফ্রেন্ড মি সেংজুর সাথে কথা বলছে। জুইয়ন তখন মি সেংজুকে বলে যে এই আমানই হচ্ছে রাজকুমারী। এখানে একটু বলে রাখি, রাজকুমারীর যে মাস্টার ছিল সেই মাস্টার আর মি সেংজু দুই ভাই। তো মি সেংজুই বলে, ভাইয়া তো রাজকুমারীকে বাঁচিয়ে নিয়ে এসেছিল, কিন্তু সে এখানে কি করছে? মি সেংজু আরো বলে যে সে যদি সত্যি রাজকুমারী হয়েও থাকে তাহলে তাকে অবশ্যই তোমার পে করতে হবে। জুইয়ান বলে কেন? তখন মি সেংজু বলে, ইমর্টাল, ডিমন আর মর্টাল, এই 3 রিলিমের মধ্যে শান্তি চুক্তি ছিল, যেটা তুমি 3 বছর আগে রাজকুমারীকে বাঁচাতে গিয়ে ভেঙে ফেলেছ। এরপর আমরা দেখি সকল সার্ভেন্টরা তাদের কাজ বুঝে নিতে চিনচিনের কাছে এসেছে। তো চিনচিন যখন আমানকে জিজ্ঞাসা করে যে সে কি কাজ নিতে চায়, তখন আমান যে কাজটা চায় সেটা চিনচিন দেয় না। চিনচিন তখন তাকে ক্লিনিং এর কাজ দিয়ে দেয়। এরপর তাদেরকে তাদের থাকার রুম দেখানো হয় এবং দেখা যায় যে রাতে তারা ঘুমাতে চলে এসেছে। তো এখানে আমানের ফ্রেন্ডটা অনেক বেশি ক্লান্ত ছিল, তাই সে কথা বলতে বলতেই ঘুমিয়ে যায়। তখন আমান তার গায়ে কাঁথাটা সুন্দরভাবে দিয়ে দেয়। এরপর আমরা এই মাউন্টের ওনারকে দেখি। সে একটি স্পিরিচুয়াল ল্যাম্পের পাওয়ারের সাথে তার পাওয়ার ব্যালেন্স করছিল, আর এইটাই হলো সেই প্রদীপটি। তখন সে বলে, জুইয়ন, আমি ভিতরে থাকলে তোমার বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। তুমি আসলে আমার ধ্যানের কোনো বিঘ্ন ঘটবে না। আমি তোমার মাস্টারের মতো কমজোর না। জুইয়ন তখন ভিতরে আসে। সে জুইয়নকে দেখে বলে, জুইয়ন, আমার মতে তোমার একটু সাবধানে থাকা দরকার। জুইয়ন তখন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমারও তো একই কথা। আমার মনে হয় যে তোমার এখন সাবধানে থাকা দরকার, কারণ খুব দ্রুতই এখানে সেফ নদীর ড্রাগন মহারাজা মেহমান হয়ে আসতে চলেছে। মেহমানের কথা শুনে
এই মাউন্টের ওনার বলে, মেহমান, আমি তাকে তোমার চেয়ে অনেক আগে থেকে এবং খুব কাছে থেকে চিনি। সে এখানে মেহমানদারি করতে আসছে তো বলেছে, কিন্তু আসলে তার নজর আমার ধন দৌলতের উপর, কিন্তু তার উদ্দেশ্য কখনোই সফল হবে না। জয়ুন বলে, আমাদের এই পর্বতে তো অনেক দামি দামি অস্ত্র রয়েছে, হতে পারে সে ওই অস্ত্রগুলো নিতে আসছে। তখন ওনার বলে, তোমার এটাই মনে হয় যে সে অস্ত্র নিতে আসছে, কিন্তু আসলে তো সে আমার এই সিংহাসন দখল করতে আসছে। তখন জয়ুন হেসে বলে, এত ভয় পেও না। তখন ওনার বলে, আমি তার আশা নিয়ে এখানে ভয় পাচ্ছি না, কিন্তু আমার বিশ্বাস যে তার উদ্দেশ্য কিছু অন্য। এরপর ওনার একটু পাওয়ার ইউজ করে ইউনের কাঁধে হাত রাখলে ইউনের ঘাড়ে একটা কিছু জ্বলে ওঠে। তখন ওনার বলে, তোমার ল্যাম্পের পাওয়ার তো অনেক বেশি শক্তিশালী, যদি তোমার এই পাওয়ার দিয়ে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমার যে কোনো দুইটা ইচ্ছা পূরণ করতে পারি। জয়ুন বলে, আমি জানি তুমি এই পর্বতের সবচেয়ে শক্তিশালী দেবতা, যদি তুমি না থাকতে তাহলে আমি কত আগেই মারা যেতাম হয়তো, তাই তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশেই আছি। এরপর আমরা আমানকে একটি জঙ্গলের ভিতরে যেতে দেখতে পাই, আর তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি রাজকুমারী তার মাস্টারের কাছ থেকে উইচক্রাফট শিখতে চাইছিল। তখন তার মাস্টার তাকে একটা ম্যাপ দিয়ে বলেছিল যে এই ম্যাপটায় তাকে সেই স্পিরিচুয়াল ল্যাম্পের কাছে নিয়ে যাবে। বর্তমানে আমরা আমানের হাতে সেই ম্যাপটি দেখতে পাই, আর আমান সেই ম্যাপটি দেখে দেখে একটা গুহার সামনে চলে আসে। কিন্তু সে যখন সেই গুহায় প্রবেশ করতে যায় তখন দেখতে পায় যে সেই গুহার প্রবেশদ্বারে একটা অদৃশ্য বাধা রয়েছে। আমান তখন কাগজ দিয়ে একটি বিড়াল বানিয়ে সেই বিড়ালকে গুহার ভিতরে প্রবেশ করতে বলে, কিন্তু বিড়ালটা সেই গুহার ভিতরে প্রবেশ করতে পারে না। তখন আমান তাকে আবারও চেষ্টা করতে বলে, তখন আবারও বিড়ালটি বাধা পায়। আমান তাকে আবারও প্রবেশ করতে বললে বিড়ালটি বায়ু ছেড়ে দেয়, আর তখনই দেখা যায় যে সেই গুহার অদৃশ্য পর্দাটা শেষ হয়ে গিয়েছে। আসলে বিড়ালের বায়ু ছাড়ার কারণে প্রবেশ পথটা মুক্ত হয়ে যায়নি। জুইয়ন বুঝতে পেরেছিল যে এখানে আমান এসেছে, তাই সে সেই প্রবেশদ্বারের অদৃশ্য বাধাটা মুক্ত করে দিয়েছিল। তো এরপর দেখা যায় আমান সেই গুহার ভিতরে ঢুকে পড়ে, আর তখন আমাদেরকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রাজকুমারীর মাস্টার রাজকুমারীকে বলছে যে এখন থেকে তোমার এই পরিচয় আর থাকা যাবে না, এই পরিচয় গোপন করতে হবে। এবং সে রাজকুমারীকে জিজ্ঞেস করে, ইয়ান ইয়ান, এই বছর তোমার 18 বছর পূর্ণ হবে তাই না? তখন রাজকুমারী হ্যাঁ বলে। এরপর দেখা যায় মাস্টার তার নিজের হাতে রাজকুমারীর চুল আঁচড়ে দিচ্ছে, আর বলে, আমাদের অনেক পুরনো একটা রীতি আছে, সেটা হলো মেয়েরা যখন 18 বছরের হয়ে যায় তখন সব বড় এবং গুরুজনরা সেই মেয়েদের চুলগুলোকে নিজের হাতে আঁচড়ে বেঁধে দেয়, আর বলে যে এখন থেকে তোমার নাম হলো চিংসুয়ান। তখন রাজকুমারী বলে, চিংসুয়ান আমার খুব পছন্দ হয়েছে নামটা। এখানেই আমরা জানতে পারি এই আমানের রহস্যটা কি। আসলে আমানই হলো রাজকুমারী। রাজকুমারীর মাস্টার রাজকুমারীর চেহারাটা আমানের মতো করে দিয়েছিল, যাতে রাজকুমারীর আসল পরিচয় গোপন থাকে। এরপর সিন বর্তমানে আসে, আর সেখানে আমরা দেখি আমান সেই গুহার ভিতর একা একাই ঘুরছিল। আমান তখন সেখানে হোঁচট খেয়ে পড়ে যেতে নিচ্ছিল, আর তখনই জুইয়ন এসে তাকে ধরে ফেলে এবং পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। জুইয়ন বলে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তোমার ব্যথা লাগেনি তো? আমান তো ভয়ে এবং লজ্জায় একদম জমে যায়। জুইয়ান তখন আমানের সাথে লুচ্চামি করতে শুরু করে দেয়। সে বলে, তুমি চুপ করে আছো কেন? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? ঠিক আছে, মুখ কিভাবে খুলতে হয় আমি জানি। এটা বলে সে যখন আমানকে কিস করতে যাবে তখন আমান তার কোমরে রাখা যে ব্যাগটা আছে এই ব্যাগ থেকে একটা নিডেল বের করে জুইয়নের ঘাড়ে মেরে জুইয়নকে অজ্ঞান করে দেয়, আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন আমান যেখানে যেখানেই যাচ্ছিল জুইয়ন সেখানেই যাচ্ছিল আর আমানকে বিরক্ত করছিল। রাতের বেলা জুইয়ন সার্ভেন্ট কোয়ার্টারে যায়, আর সার্ভেন্টের জায়গাতে জুইনকে দেখে তো সব সার্ভেন্টরা তাকে ঘিরে ধরে। সে সেখানে বসে বসে কমলার খোসা ছাড়াচ্ছিল। জুইয়ন হাত দিয়ে ইশারা করে আমানের ফ্রেন্ডকে তার কাছে ডাকে। আমানের ফ্রেন্ড তো এতে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সামনে চলে আসে। জুইয়ন তখন উঠে দাঁড়িয়ে আমানদের কাছে যায়। আমানের ফ্রেন্ড জুইয়নকে কাছে আসতে দেখে বলে, মহারাজা ইউন, আপনি আমাকে কিস করতে পারেন। আমান তো এটা শুনে বাহ বাহ করতে থাকে। তখন জুইয়ন আমানের ফ্রেন্ডের আরেকটু কাছে যায় আর বলে, বাহ, খুব সুন্দর গ্রান। তখন ওই আমানের ফ্রেন্ড বলে, আমি আমার মায়ের দেওয়া তেল লাগিয়েছি চুলে, আপনার এই গ্রান পছন্দ হয়েছে? জুইয়ন বলে, অনেক পছন্দ হয়েছে। এটা বলে সে
আমানের ফ্রেন্ডকে কিস করতেই যাবে, তখন আমান এত বেশি জেলাস ফিল করছিল যে সে তার ব্যাগ থেকে নিডল বের করে তার বান্ধবীকে অজ্ঞান করে ফেলে। তো সবাই ধরাধরি করে আমানের ফ্রেন্ডকে সেখান থেকে নিয়ে যায়। আমানও চলে যেতে চাইলে জুইয়ন তাকে হাত ধরে ফেলে এবং আমানকে সে তার কোলে বসিয়ে ফেলে। জুইয়ন আমানের থলিতে কি আছে জানতে চায়। আমান বলে তেমন কিছুই নেই। তখন জুইয়ন তার থলি থেকে ওই সব নিডলস গুলো নিয়ে নেয় আর ব্যাগ থেকে 2 টাকার একটা কয়েন বের করে বলে, মাত্র 2 টাকা? তার মানে তুমি সত্যিই বলছো? তখন আমান বলে, আমি কখনো মিথ্যা বলি না। এটা বলার আগেই জুইয়ন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে, খুব ভালো। তো আমান সেই 2 পয়সা ফেরত চাইলে জুইয়ন তার হাতে থাকা কমলাটা আমানকে দিয়ে বলে, তুমি এর পরিবর্তে এই কমলাটা খাও। এটা কোনো সাধারণ কমলা নয়, এটা খুবই অসাধারণ কমলা, এটা দেবতারা খায়। আমান প্রথমে মনে করেছে যে এই কমলাটা হয়তো অনেক টক, তাই সে বলে যে আপনার যদি টক পছন্দ না হয় তাহলে আমি খেয়ে নিচ্ছি। এটা বলে সে খায়, কিন্তু দেখে যে এটা মিষ্টি। তখন সে হাসি দিয়ে বলে যে এটা তো মিষ্টি। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি আমান অনেক বেশি বেশি তেল তার মাথায় ঢালছে, মানে তার কাছে যত ধরনের তেল আছে সব তেল তার মাথায় দিচ্ছে। তখন সেখানে তার ফ্রেন্ড এসে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এইসব সেন্ট দেবতারা পছন্দ করে না। তখন আমান বলে, দেবতারা পছন্দ না করলেও আমার পছন্দ। তো দেখা যায় আমান চুলে অনেক তেল দিয়ে এবং ভালো করে রেডি হয়ে বাগানে যায়। সেখানে জুইয়ন তার জন্য আগে থেকে ওয়েট করছিল। তো আমান এসে জুইয়নকে গ্রিট করার নামে তার চুল পুরো জুইয়নের নাকের সামনে ধরে। সে মনে করেছে যে জুইয়ন তার এই চুলের গন্ধ পছন্দ করবে না, এতে জুইয়ন তার পিছু ছেড়ে দিবে। কিন্তু জুইয়ন তো সে বিষয়ে কোনো পাত্তাই দেয় না। সে তার নিজের হাতে আমানের কানে একটা ফুল গুজে দেয়। আমান তখন ইয়নকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। ইয়ান বলে, ঠিক আছে বলো। তখন আমান বলে, ছোটবেলায় তার বিয়ে ঠিক হয়েছিল। যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে 16 বছর বয়সে অমরত্ব লাভের জন্য এই পর্বতে এসেছিল, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই আমান এখানে তার সেই হবু বরকে খুঁজতে এসেছে। সে এখানে তার হবু বরের নাম বলে ডৌডৌ। জুইয়ন বলে, নাম তো খুব সুন্দর, তুমি কি তাকে চাও? তখন আমান তার কাছে গিয়ে কানে কানে বলে, এটা একটা সিক্রেট, কাউকে বলবেন না। তখনই সেখানে ইউমান চলে আসে আর বলে, আমার নাম তো ইউমান, আমার নাম তো ডৌডৌ না, তুমি আমার নাম কি করে ভুলে গেলে এত তাড়াতাড়ি? তো আমান তাকে কোনো মতে শান্ত করে। তখন ইউমান জুইয়নকে দেখে বলে, আপনি কে? তখন আমান তাকে পরিচয় দেয় যে সে হলো এই পর্বতের মহারাজা। তখন ইউমান বলে, আপনি দেখতে খুব সুন্দর। তো ইউমান চলে গেলে জুইয়ন আমানকে তার সাথে ওই বসার জায়গাটাতে যেতে বলে। তো আমান তার পিছনে পিছনে যায় আর বলতে থাকে, মহারাজা, আমি সত্যিই ডৌডৌকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তখন জুইয়ন বলে, সত্যি এত ভালোবাসো? ঠিক আছে, তাহলে এতক্ষণ তুমি যা যা বললে ডৌডৌ সম্পর্কে সবকিছু বলো, কিন্তু উল্টা দিক থেকে। আমান তো খুব অ্যাটিটিউড নিয়ে সবকিছু গড়গড় করে বলে দেয়। কিন্তু এরপর জুইয়ন বলে, ও আচ্ছা, তাহলে আমার তোমার সুইটা ফিরিয়ে দেওয়া উচিত, তাই না? এটা বলে সে সুইটা বের করে। সুইটা দেখে তো আমান ভয় পেয়ে যায়। সে দ্রুত নিচে বসে পড়ে আর বলে, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি ছোটবেলায় আমার বাবার সাথে কুংফু শিখতাম, তো এই সুই আর বেহুশ করার মেডিসিন আমার আত্মরক্ষার জন্য আমি ইউজ করি। আসলে আমি কাল রাতে আপনাকে খারাপ মানুষ ভেবেছিলাম, আমি ভেবেছিলাম আপনার খারাপ উদ্দেশ্য আছে, এই জন্য আমি আপনাকে বেহুশ করে ফেলেছিলাম। কিন্তু আপনি তো দেবতা, আর আপনার শরীরে হয়তো অনেক বেশি শক্তি, এই কারণে সেটা কোনো কাজই করেনি, নইলে অন্য কোনো মানুষ হলে এতক্ষণে মারাই যেত। জুইয়ন তখন আমানকে হাত ধরে উপরে দাঁড়াতে বলে আর তার গাল টেনে দিয়ে বলে, শোনো, আমি কখনো কোনো মেয়ের সাথে তার সম্মতি ছাড়া জোর জবরদস্তি করে কিছু করি না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় আমান একটা জঙ্গলের ভিতর দিয়ে ম্যাপ হাতে ঘুরছিল সেই স্পিরিচুয়াল প্রদীপের সন্ধানে। সে ঘুরতে ঘুরতে একটা বড় আয়নার সামনে আসে। তখন সেখান দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। তো আমান তাকে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটা কে। তখন এই মেয়েটা বলে যে সে মহারাজার সেবিকা, সে এখানে রাস্তা ভুল করে চলে এসেছে। তখন আমানও বলে যে সেও রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। এটা বলতেই সে যখন আয়নার দিকে তাকায় তখন দেখে সেই আয়নার ভিতরে আমানের আসল চেহারা রাজকুমারীকে দেখানো হচ্ছে এবং ওই মেয়েটার আসল চেহারা হচ্ছে একটা ডিমন। তখন সেখানকার যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে শিকড় বের হয়ে ওদের উপর আক্রমণ করতে থাকে। তখন তারা দুজনকে বাঁচানোর জন্য সেইগুলোর সাথে লড়াই করতে থাকে। আমান তখন নিজে বাঁচার জন্য ওই মেয়েটিকে জোরে ধাক্কা দিয়ে সেই আয়নাটিকে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলার পর সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে যে কি হয়ে গেল। আমার এই চিৎকার শুনে সেখানে সবাই আসে আর সেখানে জুইয়নও আসে। আমান বলতে থাকে,
জড়িবুটি নেওয়ার জন্য আমি পাহাড়ের উপর এসেছি, তারপর পথ ভুল করে আমি এখানে চলে এসেছি। এসে আমার এখানে একটা মেয়ের সাথে দেখা হয়। আমি ভাবলাম যে মেয়েটার কাছ থেকে সঠিক রাস্তাটা জেনে নিব। এই কারণে যখন কাছে গেলাম তখন গিয়ে দেখি যে আয়নাতে তার অন্য রূপ দেখা যাচ্ছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছি। আমি দেখেছি আয়নাটা এর কি হাল করেছে। এসব বলে সে আবারও কান্না করতে থাকে। তখন সেখানে জয়ুন আসে আর সবাইকে চলে যেতে বলে। জয়ুন তখন আমানকে বলে, তুমি মিথ্যা কথা বলছো। মেয়েটির একার পক্ষে তো কখনোই এই আয়নাটা ভাঙা সম্ভব নয়। এমন হতে পারে যে কেউ ইচ্ছা করে ওই মেয়েটিকে দিয়ে আয়নাটা ভাঙিয়েছে, নয়তো দুজনে মিলে আয়নাটা ভাঙার পর কেউ একজন ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে আয়নার ভিতরে ফেলে দিয়েছে। আমান তখন বলে, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যিই বলছি, এমন কিছুই হয়নি। জয়ুন তখন একটা কাগজ দেখিয়ে বলে, এই কাগজটা আমি তোমার থলি থেকে পেয়েছি, এটাতে জাদুর মন্ত্র লেখা আছে, তুমি জাদুর মন্ত্র দিয়ে কি করছো? তখন আমান বলে, এটা জাদুর মন্ত্র? আমি তো জানতামই না। জয়ুন বলে, আমি তোমার থলিতে এরকম আরো অনেক কাগজ দেখতে পাচ্ছি, তুমি কি আমাকে সেগুলো দেখাবে নাকি আমি নিজে থেকে দেখে নিব? তখন আমান সেগুলো বের করে দেয় আর বলে, দেখুন এই খরগোশ, এই বিড়াল, এগুলো আমাকে আমার মা দিয়েছিল, আমি কি আমার মায়ের দেওয়া জিনিসগুলো রাখতে পারবো না আমার কাছে? তখন জয়ুন বলে, ঠিক আছে, আমি তোমাকে অকারণে অনেক বিরক্ত করেছি, এখন আমাকে তো এর ক্ষতিপূরণ দিতে হবে, তাই না? এটা বলে সে আমানকে ধরে কিস করতে যাবে। তখন আমান তার নিজের গলায় ছুরি ধরে আর বলে, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি শুধুমাত্র ডৌডৌকে ভালোবাসি। তখন জয়ুন বলে, তুমি একটা মিথ্যাবাদী, তুমি লাগাতার আমার সাথে মিথ্যা কথা বলেই যাচ্ছ, আসলে তো এই ডৌডৌ বলতে কোনো মানুষই নেই, তাই না? তখন আমান বলে যে, দেখুন, আমার সাথে যদি কোনো খারাপ কিছু করেন তাহলে কিন্তু আমি আমার নিজের জান নিয়ে নেব। তো জয়ুন তো জানে যে আমান এটা করবে না, সে বলে যে ঠিক আছে, নিয়ে নাও। আমান আবার বলে যে, আপনি যদি খারাপ কিছু আমার সাথে করেন আমি কিন্তু নিজের জান নিয়ে নিব। তখন জয়ুন বলে যে, আমি কি তোমার সাথে খারাপ কিছু করেছি? জানি না আমি আমার সময় কেন নষ্ট করছি। এটা বলে জয়ুন সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি চিনচিন সব মেয়েদেরকে সাবধান করছে যেন অচেনা এবং অদ্ভুত কোনো লোকের সাথে কথা না বলে এবং তাদের থেকে সাবধানে থাকে, দূরত্বে থাকে। এরপর দেখা যায় আমান কাজ করছিল, তখন জয়ুন পাশে বসে বলে যে কিছু কিছু লোক আছে যারা অনেক মিথ্যাবাদী হয়, তারা অনেক বেশি ক্ষতিকর, তাদের কাছ থেকে আরো বেশি সাবধানে থাকা দরকার। তখন আমান বলে, আমি তো শুধুমাত্র আমার কাজ করছি। অনেকক্ষণ ধরে জয়ুনের কোনো আওয়াজ না পেয়ে আমান এদিক সেদিক তাকিয়ে জয়ুনকে খুঁজতে থাকে। তখন তার হাত থেকে একটা আয়না পড়ে যায় যেটা জয়ুন ধরে ফেলে, আর এটা দেখতে গিয়ে আমানও নিচে পড়ে যেতে নেয়, আর তখন তাকেও জয়ুন ধরে ফেলে। তো জয়ুন তো তার দিকেই তাকিয়ে থাকে আর বলে যে, মনে হয় আমার তোমার প্রতি নজর রাখতে হবে। আমান বলে, মহারাজ আপনি কি আমাকে নিচে নামাবেন? তখন জয়ুন তাকে ফেলে দেয় আর সে নিচে পড়ে যায়। জয়ুন বলে, দেখো তোমার মুখে আঘাত লেগেছে। আমান তখন উঠে দাঁড়ালে সেখানে ইউমান চলে আসে। ইউমানকে দেখে জয়ুন বলে যে, তোমার স্বামী তো চলে এসেছে, এখন আর আমি কি করব? এটা বলে সে আমানের হাতে কিছু একটা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমান তার হাত খুলে দেখতে পায় যে সেখানে তার মুখের আঘাতের জন্য একটা মলম দেওয়া আছে। আমান বলে, আমার মুখের ক্ষত যদি পূরণ নাও হয় তাও আমি এই মলম ইউজ করব না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। গল্পটি কেমন লেগেছে সেটা জানিও। ধন্যবাদ।